প্রশ্নই আসে না। আমি হিরো হব এই কথা কখনো মাথায় আনিনি। মাথায় আনেননি? কখনোই না। আপনি যখন যার সাথে প্রেম করতেন ও বলতো না তুমি হিরো হও না কেন? না, আমি মানে কখনোই আমি হিরো হওয়ার মানে ফিল্মে আসার আগে কারোর সাথে কোনো প্রেমই করতাম না। যে ওস্তাদ জাহাঙ্গীর আলম যখন আসেন রুবেল ভাই চেয়ার থেকে দাঁড়ায় থাকবে, সে যতক্ষণ বসা থাকবে সে ততক্ষণ দাঁড়ায় থাকবে, এটা আমরা দেখে আসছি। মানে ওস্তাদ ভক্ত যে। আমি কক্সবাজার গিয়েছি ফাইট ডিরেকশনে, আমি দুটো ট্রাউজার, দুটো প্যান্ট, দুটো শার্ট নিয়ে গেছি, যা আমার 20 দিনে শেষ। ভাইয়া মানে শুটিং করব, কাজ, এত কিছু চিন্তা করতে হবে না, তুমি কালকে হোটেলে চলে আসবা, বাকিটা আমরা দেখব। বাকিটা পরে আসার পরে যেটা জানলাম যে ছবিতে আরেকজন হিরো ছিল, সে অসুস্থ হয়ে পড়ছে। ফুল ইউনিট তখন কক্সবাজারে, উপায় ছিল না, এখানে মার্শাল আর্টের একজন। আচ্ছা ভাই আমার খুবই ভালো লাগছে যে পুরনো একজনকে অনেকদিন পর পেলাম। থ্যাংক ইউ। এইভাবে একটু শুরু করি যে ধরেন আপনার ফিল্মের একটা, অবশ্যই এটা ফিল্মি নাম, হ্যাঁ, সো ফিল্মি নামটা আপনি অনেক জায়গায় বলেছেন, তারপর আজকে নেই যে এই নামটা কে দিয়েছিল এবং কিভাবে এর ঘটনাক্রমটা। ধন্যবাদ। প্রথমত আমার শ্রদ্ধেয় পরিচালক শহীদ ইসলাম খোকন ভাই যখন আমাকে প্রথম ছবিতে নেন, জি, যেহেতু আমার নাম নজরুল ইসলাম স্বপন, এখন ফরিদি ভাই আমাদের শ্রদ্ধেয়, যিনি আমাদের মাঝে নেই, দুজনই আমাদের মাঝে নেই, তারা ছবির শুটিং শেষে, আমার প্রথম ছবির শুটিং শেষে যখন আমার নাম নিয়ে কথা বলছিল যে ওর নামটা কি রাখা যায়, সেটা আমার একদম স্পষ্ট মনে আছে। কক্সবাজার শৈবাল হোটেলে দুজনই বসা, পাশে ছিলেন আমাদের সুবর্ণা ম্যাম, এই তিনজন মিলে আমার এই নামটিকে রাখা। প্রথমত খোকন ভাইয়ের যেহেতু মার্শাল আর্টের প্রতি একটা দুর্বলতা বেশি ছিল, কারাতে, যেহেতু আমি মার্শাল আর্ট কারাতে জানি, ওইখান থেকে আমার উঠে আসা, সেজন্য আমার নামটা আলেকজান্ডার দেয়, মানে খোকন ভাই আমার এই নামটি দেয়। আচ্ছা, তখন ফরিদ ভাই বলল যে না, এই নামটি পুরো হলো না, অর্ধেক হয়ে গেল, সাথে কি অ্যাড করা যায়। তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমরা যেহেতু মার্শাল আর্ট করো, এই যে তোমরা শ্রদ্ধা করো, ই করো, এটাকে কি বলে? তাহলে ওটাকে বো বলে। আচ্ছা, তখন সেই বো শব্দটা আমার নামের সাথে জুড়ে দেওয়া হয়, এই আলেকজান্ডার বো হয়ে গেল। সো প্রথম ছবি থেকেই স্ক্রিনে এই নামটাই আসে, রাইট? জি। খোকন ভাই আমাদের খুব মোহের মানুষ, আমি ভীষণ ভক্ত। আমি মূলত আমার এই বিনোদন সাংবাদিকতার মূল উৎসাহের জায়গাটা আসলে শহীদ ইসলাম খোকন। আমি ঢাকায় এসেছিলাম খোকন ভাইয়ের সাথে দেখা করতে, তার ভক্ত হিসেবে। সো আপনার সাথে পরিচয়ের শুরুটা আমি শুনতে চাচ্ছি শহীদ ইসলাম খোকনের। প্রথমত আমি যেহেতু কারাতে শিখি, আমি 88 থেকে রুবেল ভাইয়ের সাথে আমি অ্যাড ছিলাম। তা রুবেল ভাইয়েরই একদিন এক ছবির শুটিংয়ের কারণে, ক্লাবের শুটিংয়ের কারণে আমাকে এফডিসিতে আসতে হয়। আচ্ছা। তা আমাদের তখন ফুল টিম, কারাতের টিম ছিল, প্রায় 200 উপর স্টুডেন্ট ছিল। তো এটা একটা শুটিং ছিল। আচ্ছা। সম্ভবত 7 নম্বর ফ্লোরে এরকম ছিল শুটিংটা। তো শুটিং করার পর তখন আমরা খোকন ভাইকে দেখতে পাই। আচ্ছা। তো যেহেতু আমরা সিনিয়র ছাত্র হিসাবে, তা আমাদেরকে লিডিং দিতে হয় ওই ছাত্রদেরকে, তখন আমাদের কয়েকজনের নাম মুখস্থ করে রাখে খোকন ভাই। কেন? যেহেতু সে মার্শাল আর্টের ছবি বানায়, তো ওদেরকে দরকার হতে পারে, যেহেতু আমরা ব্ল্যাক বেল্ট তখন সিনিয়র ছাত্র, এই জন্য আমাদের নাম মনে রাখে। এবং রুবেল ভাই যদি কোনো স্টুডেন্ট দরকার হয়, যে তখন আমাদেরকে বলতো যে তোরা আসিস। আচ্ছা। তারপরেই আমরা তার একদিন প্রযোজনার একটি ছবিতে আসলাম, উত্থান পতন। সে ওই ছবিতে হিরো। যে কোনো কারণে সে একটা অ্যাক্সিডেন্টলি হাত ভেঙে যায়। আচ্ছা আচ্ছা। হাত ভেঙে যায়, সে ফাইট করতে পারছে না। তখন তার ফাইটগুলো, পুরো ছবির ফাইটগুলো আমি তার ডামি হয়ে কাজ করি। এরপর থেকে মানে যে কোনো ছবিতে, লম্পট নামে একটা ছবিতে, হ্যাঁ লম্পট, ওটা আমার 95-এ। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি 90-এর পরেই আমি ঢুকি, এইভাবে কাজ করছিলাম। তারপরে অপহরণ একটি ছবি, যেটা সুবর্ণা ম্যাম মানে অসাধারণ ফাইট করছে। এই ফাইটটা সুবর্ণা ম্যাম তো করেনি, করেছিলাম আমি। 7 বার দেখছি ছবিটা। ওই পুরো ফাইটটাই আমি মানে ডামি, তার স্টান্টম্যান হিসেবে কাজ করেছি। আবার আজকের হাঙ্গামা শাবনা জাপা ছিলেন, তার ডামি, মানে এই কাজগুলো আমি তখন করতাম। এই অ্যাসিস্ট্যান্ট করতে করতে একদিন আমি একটি ছবির অফার পেলাম যে আমি কক্সবাজার
ফাইট ডিরেকশন দেব, ফাইট ডিরেকশন দেব। আচ্ছা। আর যেহেতু রুবেল ভাইয়ের সাথে কাজ করতে করতে ডিরেকশনের ব্যাপারটা আমি ভালোই লপ্ত করে ফেললাম। আর আমাদের একটা ছিল যে কিন্তু এই যে কাজ করছেন কখনো মনোভাবনা একটু বলেন এখানে ভাই আমাকে অনস্ক্রিন নেন, না হিরো হইতে চাই, একদম ভুলেও না, কি খারাপ নাকি এসব বলেন না কিছু? প্রশ্নই আসে না, আমি হিরো হব এই কথা কখনো মাথায় আনিনি, মাথায় আনেননি কখনোই না। আপনি যখন যার সাথে প্রেম করতেন ও বলতো না তুমি হিরো হও না কেন? না, আমি মানে কখনোই আমি হিরো হওয়ার মানে ফিল্মে আসার আগে কারোর সাথে কোনো প্রেমই করতাম না। বিশ্বাস করলাম এগুলো বলে এসব সিটে এসে বলে। আচ্ছা বলেন। এরা বিশ্বাস করতে পারে না, আমরা আবার আসলে মানে এটা সত্য যেটা সেটা বলবো, কারণ প্রেম তো হয় নাই। দেন খোকন ভাইয়ের গল্পে আসে। তখন কাজে আসলাম, রুবেল ভাই এক ছবি কাজ করছিল, তো ওই জায়গাটা আমি ফ্রি ছিলাম। তখন রুবেল ভাই যিনি ওস্তাদ, যাকে আমরা দাদা ওস্তাদ বলি, ওস্তাদ জাহাঙ্গীর আলম, তার একটি ছবি কক্সবাজার যাবে আউটডোরে। তখন আমাকে রুবেল ভাইয়ের কাছ থেকে চেয়ে নিল যে ও এই ছবিতে যাবে এবং ফাইট ডিরেক্টর হিসাবে। আচ্ছা। তো ফার্স্ট আমাকে ফাইট ডিরেক্টর হিসেবে তার ওই ছবিতে সম্ভবত নীল নকশা ছবিটির নাম। এখানে একটু থামাই, এইসব জায়গায় যেহেতু রুবেল ভাই আপনার ওস্তাদ, এবং রুবেল ভাই কতটুকু সাপোর্টিভ ছিলেন যে তাকে পার্সিউ করা যায়, কারণ তার তো অনেকগুলো ছাত্র, এবং সেই জায়গায় তার নিজস্ব ট্রেডে একটা ছেলে ঢুকছে, তো সেই জায়গায় এনওসিটা দিতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেন? আমাদের সহসা কিন্তু এই ধরনের এনওসি দিতে আমরা সহসা চাই না, মানে হ্যাঁ, মানসিকতাটা এমন। কিন্তু সেক্ষেত্রে রুবেল ভাই একটু আলাদা, মানে তার ওস্তাদ জাহাঙ্গীর আলম, শহীদ ইসলাম খোকন ভাই, পারভেজ ভাই, সুদল রানা, এই তিনজন ব্যক্তি ছাড়া সে যদি কেউ যদি তার কাছে কিছু চায় সেক্ষেত্রে সে একটু হয়তো চিন্তা ভাবনা করবে, কিন্তু এই তিনজন যখন বলবে ওটা সে মনে করে একটা হাদিস, ওইখানে তার কোনো আর থাকে না, একমতে সে হা বলে দেয়। এবং ঠিক এই কাজটা সে করছে যে ওস্তাদ জাহাঙ্গীর আলম যখন আসেন রুবেল ভাই চেয়ার থেকে দাঁড়ায় থাকবে, সে যতক্ষণ বসা থাকবে সে ততক্ষণ দাঁড়ায় থাকবে, এটা আমরা দেখে আসছি, মানে ওস্তাদ ভক্ত যে। তো সেখান থেকে আমাদের শেখা। তা আমি কক্সবাজার ওই ছবিতে চলে যাই, এবং পাশাপাশি আমার ছবি শুটিং শেষ হওয়ার পর দুদিন আগেই দেখি খোকনবার একটা ছবি কক্সবাজার আসলো। আচ্ছা। সেই ছবিটার নাম ছিল লম্পট। তা আমার শুটিং শেষ, আমি প্রায় 20 দিন ছিলাম, তা আমি দেখা করতে যাই। তখন বলল যে তোমার ওই কাজ শেষ? তা বললো হ্যাঁ শেষ, আমি আগামীকাল চলে যাব। আচ্ছা। খোকন ভাই আমাকে বলল তুমি আগামীকাল ঢাকায় না যেয়ে এই হোটেলে চলে আসবা। আচ্ছা। তা আমি বুঝি নাই কথাটা, যা বললাম ভাই কী কারণে? কয়ে রুবেলের রুমে যাও, মানে রুবেল ভাই রুমে যেতে বলল। আমি রুবেল ভাই রুমে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আবার নায়িকা শিল্পী ছিলেন, আরেকজন নতুন নায়িকা উনিও ছিলেন। তখন বলে খোকন কিছু বলে নাই? আমি বললাম না, আপনার কাছে বলতে বললো। বলে থাকো তুমি এই ছবিতে কাজ করবা। আমি ভাবলাম যে কাজ করবো। আমি বললাম অনেক দিন, 20 দিন কক্সবাজার, মানে মনে হচ্ছে কবে ঢাকা যাব। আচ্ছা। তার মধ্যে আবার বলে কক্সবাজার থাকতে হবে, মানে আমি খুব একটাই মানে নিতে পারছি না। আচ্ছা, কাজ করবেন তখন, মানে আপনি ফাইট ডিরেকশন এরকমই কাজ করে ভাবছিলেন? আমি তো ভাবছি ওইটাই। আচ্ছা আচ্ছা। কিন্তু জাস্ট 2 মিনিট পরই খোকন ভাই আবার রুমে আসলো, এসে বলল এই ছবির রুবেল একটা হিরো আর তুমি আর একটা হিরো। আমার মানে কথাটা যেমন বিশ্বাস হচ্ছে না, বা কি বললো এটা বুঝতেছি না, মানে হিরো, তাও আবার এই ছবিতে, তাও কক্সবাজারের মতো জায়গায়। হিরো বলতে একটা প্রিপারেশন থাকে, তার ড্রেস আপ থাকবে, অনেক কিছু ব্যাপার থাকে। আমি যেটা মনে করি তখনকার যে ব্যাপারগুলো ছিল। আমি কক্সবাজার গিয়েছি ফাইট ডিরেকশনে, আমি 2টা ট্রাউজার, 2টা প্যান্ট, 2টা শার্ট নিয়ে গেছি, যা আমার 20 দিনে শেষ। এখন আমি বললাম ভাইয়া মানে শুটিং করব, কাজ, এত কিছু চিন্তা করতে হবে না, তুমি কালকে হোটেলে চলে আসবা, বাকিটা আমরা দেখব। বাকিটা পরে আসার পরে যেটা জানলাম যে ছবিতে আরেকজন হিরো ছিল, সে অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা। সে হসপিটালাইজ, এবং ফুল ইউনিট তখন কক্সবাজারে, উপায় ছিল না, এখানে মার্শাল আর্টের একজন। আচ্ছা, মানে কোন এতদিন পরে কি নাম বলা যায়? ওই ছেলেটার নাম ছিল সম্ভবত নবাগত, উনিও নবাগত ছিল। তা ওর সব ড্রেস ছিল বানানো, তো সাইজে সব একরকম, মোটামুটি
ওই ড্রেসটাই আমাকে দেখবেন ওই ছবিতে অনেক ড্রেস আমার একটু ঢোলা ঢোলা, ও আর একটু হয়তো হেলদি ছিল। আচ্ছা আমি যখনই পড়তাম তো একটু ঢোলা ঢোলা লাগতো। আর তখন আসলে ঢোলার বা ফিটিং তখনকার ব্যাপারটা এরকম ছিল না, এখন যেটা ফিটফাট পড়তে হবে, তখন ড্রেস আপ ততটা ছিল না। আর ওটা যেহেতু মার্শাল আর্টের ছবি ছিল, ড্রেস আপটা ওরকমই ছিল, গ্রামের ছিলাম, তারপরে যখন মার্শাল আর্ট শিখি।